নমস্কার, দ্য বং ভয়েসে আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবযানী। আর আজ আমরা চলে এসেছি বর্তমান রাজ্য রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক ব্যক্তিত্ব সজল ঘোষের বাড়িতে। হ্যাঁ, বিধায়ক সজল ঘোষের বাড়িতে তার সঙ্গে আড্ডা দিতে। আর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দ্য বং ভয়েসের সিইও প্রকাশ সিনহা। এই মুহূর্তে সজলদার প্রকাশ সিনহা গল্প করা শুরু করে দিয়েছেন। কি তারা বলছেন, কি আলোচনা চলছে একটু জানতে চাই। আমরা রয়েছি সজলদার বাড়ির যে ব্যালকনিতে বং আড্ডা বলবো না ব্যাং আড্ডা বলবো সেটা সজলদা ঠিক করবে। বর্ষাকাল ব্যাঙের নামই রাখো। আমরা দাঁড়িয়ে রয়েছি ব্যালকনিতে এবং আমরা দেখতে পাচ্ছি সামনে যে সজলদার পুজো, সন্তোষ মিত্রেশ্বরের পুজো, ইতিমধ্যেই কিন্তু মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে গেছে। পুজো নিয়েও আমরা সজলদার সঙ্গে কথা বলবো। সজলদা, একটাই প্রশ্ন ব্যালকনিতে, তারপর আমরা ভেতরে চলে যাব যেহেতু বৃষ্টি হচ্ছে। প্রথম প্রশ্নটাই করে দিই, পুজো দেখতে পাচ্ছি, মণ্ডপ তৈরি হচ্ছে, নতুন কি চমক হতে চলেছে? না, মানুষ আমাদের থেকে সবসময় একটা চমক প্রত্যাশা করে। চমকাতে পারলাম কি পারলাম না সেটা পুজোর পরে আমরা বুঝতে রিয়েলাইজ করি। তো আমাদের থিমটা আমরা ডিক্লেয়ার করেছি, যেটা হচ্ছে বন্দে মাতারামের ওপর। পুরো ব্যাপারটাই মানুষের ভালো লাগবে এবং আমরা যেটা বলি বা আমরাও যেভাবে ভাবনা চিন্তাটা করি, আমাদের স্লোগান হলো যে আপনার ভাবনার শেষ কল্পনার শেষ, আমাদের ভাবনার শুরু। অতএব এই কথা বলার পর আমাদেরও অনেক কেয়ারফুল, আশা করি হবে ভালো লাগবে। বৃষ্টি হচ্ছে সজলদা, আমরা কি ভেতরে চলে যাই, গিয়ে বসে কথা বলি? আমরা ভেতরের দিকে যাব, আমি দেবযানী, সজলদা এবং বং আড্ডা এবং সেই ব্যাং আড্ডা। এবার কিন্তু ব্যালকনি থেকে আমরা সজলদার বাড়ির যে একটি রুম রয়েছে সেখানেই কিন্তু বসে আমরা সজলদার সঙ্গে আড্ডা দেবো। মোদিজি না বাজপেয়ী? ভূমিষ্ঠ হয়েছে ককরোচ জনতা পার্টি। এই ককরোচ জনতা পার্টির ভবিষ্যৎ কি? এখন তো চর্চা রয়েছে যে সামনে কর্পোরেশন ইলেকশন এবং তারপর প্রথম প্রশ্ন হয় মেয়র কে হবে। প্রথম নামটা কিন্তু সবাই কিন্তু তোমার নাম, নিচেও একজনের সঙ্গে কথা বলছেন, সজলদা তুমি মেয়র। নিজের পুজো ছাড়া আর দুটো পুজোর নাম হলো যেটা আপনার ভীষণ পছন্দ। দাদা একদম মমতা ব্যানার্জি, বুদ্ধদেব বাবু নাকি জ্যোতিবাবু? সৌমেন বাবুর হাত ধরে, মানে আপনাদের সঙ্গে সৌমেন মিত্র যে পারিবারিক সম্পর্ক, যতটা ঘনিষ্ঠতা, সেই সূত্রেই কি তৃণমূলে যাওয়া? পলিটিশিয়ান, ন্যাশনাল, স্টেট ফেভারিট? সরকারে ছিলেন না তখনই দেখেছিলাম চমক ছিল পুজোয় অমিত শাহ। এবার কি পলিটিশিয়ান না হলে কি হবে? কোন টিএমসি, মানে খন্ড খন্ড টিএমসির মধ্যে কোন টিএমসি কে কিছুটা প্রায়োরিটি দেবেন? নেক্সট পিএম কাকে দেখতে চান? তোমার কাছে একদম সরাসরি বলছি, সজল ঘোষ মুখ খুললেই হেডলাইন, তাই তো? না, এটা কোনো কথা হবে না। সজলদা, হেডলাইন ডেডলাইন ওসব বুঝে আমি কথা বলি না। যেটা মনে হয় সেটা বলি, যেটা মনে হয় যেটা সঠিক সেটা বলি। মন কি বাত? ও যা বোঝেন আপনি, মন কি বাত, তন কি বাত। মন কি বাত একজনই বলবে এই দেশে, মন কি বাত সবাই বলবে। মনের কথাকেই মন কি বাত? হ্যাঁ, ওই তো একজনই বলবে। মন কি বাত শব্দটা ব্যবহার করলে একজনকেই, সজলদা তাকেই মানায়। তোমার সঙ্গে কথা বললে আমার সেই দিনটা মনে পড়ে, মানে 2023 সালের সেপ্টেম্বর মাস। এই এলাকায় আমরা দেখেছিলাম কি হয়েছে, তোমাকে টেনে হিঁচড়ে এই পুলিশ যেভাবে আটক করেছিল, তারপর যা তা হয়েছিল। মানে আজকে বলছি তোমরা সরকারে, সেই পুলিশ, তাদের বিহেভিয়ার তোমার সঙ্গে কেমন, মানে কি তফাৎ? যে দরজা ভেঙেছিল সে আমায় দেখলে স্যালুট করে। আমি বলি একটু সোজা হয়, ভুঁড়িটা কমান। হ্যাঁ, সত্যি কথা, আমি বলেছি তাকে যে ভুঁড়িটা বেড়ে যাচ্ছে, কমান। সেটা বলেছেন? কেন বলবো না? পুলিশ শুড বি ফিট না। পুলিশ লেঠেলের ভূমিকা আর পুলিশের ভূমিকা এক হওয়া উচিত। পুলিশের ভূমিকা লেঠেলের ভূমিকা এক না। ওই আমলে পুলিশ লেঠেলের ভূমিকায় ছিল, যেটা হওয়া উচিত। এই জায়গাটাতে আমার একটা প্রশ্ন রয়েছে যে এখন যারা বিরোধী, মানে সেই আমলে যারা সরকারে ছিলেন তৃণমূল, তারা কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেছে। তো সেই সময় যে ফেজ কাটিয়ে এসছেন আপনি, এখন যে ফেজ দেখছেন, সেইখানে দাঁড়িয়ে একজন মানুষ হিসেবে তখনকার কথা মনে রেখে সজল ঘোষ কোন টিএমসি কে, মানে এই খন্ড খন্ড টিএমসির মধ্যে কোন টিএমসি কে কিছুটা প্রায়োরিটি দেবে? প্রায়োরিটি বিরোধী হিসেবে জনতার ভোটে জিতে আসা। আমি শুধু জনতার ভোটে জিতেছি, বাকিরা চুরি করে জিতেছে এটা তো বলতে পারবো না। জনতার ভোটে জিতে আসা প্রত্যেক বিধায়ককেই দেওয়া উচিত এবং আমার দল দিচ্ছে।
আমার দল প্রথমেই বলে দিয়েছেন, আমার মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই বলে দিয়েছেন, সংখ্যাতত্ত্ব যাই থাকুক 50% সময় পাবে। নিয়ম হচ্ছে সংখ্যার হিসেবে সময় হওয়া উচিত বিধানসভায়। তো তার আগেই শুভেন্দু বাবু সমস্ত ট্রেন্ড ভেঙে তিনি নজির সৃষ্টি করেছেন যে বিরোধীরা 50% সময় পাবে। মানে আমরা বলি 3 মিনিট, 4 মিনিট, 7 মিনিট, আর একটা বিরোধী এক কথা 3 বার করে বলে 25 মিনিট সময় পেয়েছে। ওদের বক্তা নেই তো, সময় পেয়েছে এত, কি করবে? বলেই যাচ্ছে। কিন্তু কিন্তু সজলদা, তুমি খুব ট্যাক্টফুলি প্রশ্নটা ঘুরিয়ে দিলে। না কেন? প্রশ্ন ছিল যে 3-4টে তৃণমূলের মধ্যে, আমি বললাম তো বিরোধী। প্রথম কথা হচ্ছে যে আমি বিশ্বাস করি, আমি মানসিকভাবে প্রচন্ড ভাবে বিশ্বাস করি বিরোধী হবে স্ট্রং। বিরোধী হবে স্ট্রং। জ্যোতি বসুকে সজলদা পছন্দ না করলেও জ্যোতি বসু সেই থিওরিটাকে পছন্দ করে। আমি এটা জ্যোতিবাবু থিওরি কিনা জানি না, আমি দুটো কারণে বুঝি। আমি খুব একদম প্র্যাকটিক্যাল এন্ড পলিটিক্যাল। বিরোধী স্ট্রং থাকলে আমি যা খুশি তাই করতে পারি। বিরোধী স্ট্রং থাকলে আমার ত্রুটিকে চোখে আঙুল দিয়ে দেখাবে। বিরোধী স্ট্রং থাকলে আমিও কিছু বলার আগে করার আগে 10 বার ভাববো। আর যদি ভাবি যে সব মুরগি হ্যাঁ, তাহলে তো আমি ভাববো না। তো আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, আমি চাই বিরোধী শক্তিশালী, বিরোধী কণ্ঠস্বর শক্তিশালী হোক, যেটা ওরা চাইনি। একটা তাহেরপুর, একটা ঝালদা, মানে 13টা ওয়ার্ডের একটা পুরসভা, সেটাও দখল করতে হবে। এই মানসিকতা আমার সরকার দেখাবে। সজলদা, 12 থেকে 21 তৃণমূলে ছিলে, 21-এর পর বিজেপি, এবং তার একদম শুরুটা কংগ্রেস। তফাৎটা 12 থেকে 21 আমি তৃণমূলে ছিলাম না। তৃণমূল আমি তার আগেও ছিলাম। আমি তৃণমূলটা ক্ষমতায় আসার পর, তৃণমূল আমি আগেই ছিলাম, কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর এই 12 বা অনওয়ার্ডস আমি আর রাজনীতির সাথে সরাসরি ভাবে যুক্ত ছিলাম। তৃণমূলের কোনো অনুষ্ঠানে আপনি আমায় রাজনৈতিক অনুষ্ঠানে দেখতে পারেন। এবং সেক্ষেত্রে একটা বিষয় যেটা আসছে, সেটা সৌমেন বাবুর হাত ধরে, মানে আপনাদের সঙ্গে সৌমেন মিত্র যে পারিবারিক সম্পর্ক, যতটা ঘনিষ্ঠতা, সেই সূত্রেই কি তৃণমূলে যাওয়া যোগ? এবং সেখানে একদম তৃণমূলে আমার কোনো আদারওয়াইজ ইচ্ছে ছিল। কিন্তু ছাড়লে কেন? মানে কি লোকের ওখানে জায়গা নেই, করা যায় নাকি? আরে তৃণমূল ছাড়লে কেন, এটা আমাকে না ববি হাকিমকে করো না, এখন অনেক বেশি প্রাসঙ্গিক। আমার প্রশ্ন হচ্ছে তৃণমূল ছাড়লে কেন? যে 10 বছর আগে, 15 বছর আগে তৃণমূল করা ছেড়ে দিয়েছে। তুমি তাকে না করে এখন বলো যে ববি যে দিদি মাইকি জয় করতো, সে ছাড়লো কেন? অরূপ ছেড়েছে, তাহলে ওকে জিজ্ঞাসা করো সে ছাড়লো কেন। যারা ছেড়েছে তাদের করো। ঋতব্রত সিপিএম থেকে সিপিএম করছিল, তাকে তুলে নিয়েছে, তাকে রাজ্যসভা পাঠালো, রাজ্যসভা শেষ হওয়ার পর বিধানসভা পাঠালো, সে ছাড়লো কেন? আরো ঘুরিয়ে বলো কুণাল ঘোষ এখনো করছে কেন? আপনার কাছে কি মনে হয় তারাও তো ছাড়লেন, তাহলে কে কতটা সঠিক এই নামগুলোর মধ্যে? ওদের দলের ভেতরের সমস্যা, কে সঠিক কে বেঠিক এটা আমি বলতে পারবো না। হ্যাঁ, ভাইপোর সঙ্গে থাকা যায় না, এটা ঠিক, কিন্তু থাকতেন ওনারা যদি সরকার না পাল্টাতো, এটাও তো ঠিক। এই ভাইপোকে স্ট্যান্ডিং ওভেশন দিতেন, এই ভাইপোকে যুবরাজ বলে আখ্যা দিতেন, দেব সেনাপতি, মানে কার্তিক ঠাকুরের মতন ওর নামের বলার আগে বলতো। সেগুলো তো এনারাই করতেন। এনাদের যে ভেতরে ভেতরে, বুকের ভেতরে যে একটা রাবণের চিতা জ্বলছে, কিন্তু আমরা কেউ আগে বুঝতে পারিনি না। হঠাৎ বুঝলাম যে ভাইপোর সঙ্গে থাকা যায় না, ভাইপোর এডস আছে, প্রায় সেরকমই। হ্যাঁ, তুমি একটা কথা বললে যে ভদ্রলোকের জায়গা না, কেন বলছো বলো তো? মানে এমন কি ব্যথা রয়েছে মনের মধ্যে? ব্যথার জন্য নয়, আমার মনের ভেতরের ব্যথার জন্য। আমার কেউ দরজা ভেঙেছে, আমাকে পুলিশে কতবার ধরেছে, আমাকে রাজনৈতিক ভাবে কতটা উপেক্ষা করেছে, এইটা মনের ব্যথা নয়। আমি ছাত্র রাজনীতি থেকে রাজনীতি করি। আমি কলেজ জীবন থেকে, আমাদের সময় 11-12 কলেজে পড়ানো হতো, তো আমি তখন থেকে 12 থেকে আমি রাজনীতির সাথে সরাসরি যুক্ত। আমি সরাসরি যুক্ত হতাম না রাজনীতিতে যদি না আমার বাবা রাজনীতিবিদ বলে আমার ওপর আক্রমণ শানানো হতো। বিষয়টা হচ্ছে, তবে থেকে রক্ত ঝরিয়ে যে সিপিএম কে আমরা তাড়িয়েছিলাম, আমার তো একটা ছোট ভূমিকা ছিল। শিয়ালদা অঞ্চল, চৌরঙ্গি অঞ্চল, কলেজগুলো, মধ্য কলকাতার সমস্ত মধ্য উত্তর কলকাতার কলেজগুলো, সেখানে আমাদের একটা ভূমিকা ছিল। আমরা সিপিএম আমলে সিপিএম কে তাড়িয়েছি সব কলেজ থেকে।
আমরা দেখলাম যে অভিযোগ আমার সিপিএম এর বিরুদ্ধে ছিল, তৃণমূল তার 10 গুণ, 10 টাইমস কমসে কম। তো ভাই আমি সেই দলটা কি করে করবো? করিনি। এটা একটা দিক গেল। আর এখন এই মুহূর্তে তোমরা সরকারে রয়েছে। বরানগরে প্রচুর সমস্যা আমরা এর আগে দেখেছি যখন প্রচারের সময় সামনে এসেছে। বরানগরের মানুষ তোমাকে পেয়ে কতটা ভরসা পাচ্ছে? এটা বরানগরের মানুষ বলবে, ভরসা কিছু পেয়েছিল বলে ভোট দিয়েছে। একদম, মানে এখন এই কি মুহূর্তে- পাচ্ছে, হুম, হুম। ভরসা পাচ্ছে না কান্না পাচ্ছে, সেটা তো মানুষ বলবে। কারণ আমরা নিচে যতক্ষণ ছিলাম তোমার বাড়ির নিচে, সেই সময় তোমাকে দেখেছি যে তুমি মানুষের খুঁটিনাটি বিষয়গুলো মানে ইমোশনাল প্রবলেম গুলোকেও সলভ করছো এবং দেখছি ইনস্ট্যান্ট ফোন করে Instant কিন্তু phone করে। সব প্রবলেম তো সলভ করতে পারবো চেষ্টা না, তো করছো, মানুষ সব আসছে তোমার প্রবলেম কাছে সলভ, ভরসা নিয়ে। হ্যাঁ এই ভরসাটাকে রাখার চেষ্টা, এই ভরসার মর্যাদা দেওয়ার চেষ্টা। আমাদেরকে সময় দেওয়ার মানে কিভাবে টাইমিং বার করছো কি করে? এই প্রচন্ড এই ব্যাখ্যাটা সঙ্গে আমার- এই যে আসলে কিন্তু এগুলো আমরা পাবো। হ্যাঁ এই লিখে রাখো। এই ব্যাখ্যাটা ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু এর ব্যাখ্যাটাই সময় অসময়, এর ব্যাখ্যাটা আমার বউ ভালো দিতে পারে, কি ভাষায় দেবে জানি না। সজলদা, তাহলে আর একটা প্রশ্ন করতেই হবে। প্রায় প্রতিদিন যেখানেই বসি আমরা কথা বলি, এখন তো চর্চা রয়েছে যে সামনে কর্পোরেশন ইলেকশন, এবং তারপর প্রথম প্রশ্ন হয় মেয়র কে হবে। প্রথম নামটা কিন্তু সবাই কিন্তু তোমার নাম, মানে নিচেও একজনের সঙ্গে কথা বলছেন সজলদা তো মেয়র হবে। যাদেরকে সজলদা যারা কি আমার বলছে? নাম করবে তাদেরকে আমার পক্ষ থেকে তোমরা নকুলদানা খাইয়ে দেবে। আমি কি সজলদা বলতে পারি, কেউ আমার সজলদা- নাম করবে, সজলদা- কেউ আমার নামে খিস্তি করবে, গালাগাল দেবে, এতে আমার কি ভূমিকা আছে? আমার কোনো ভূমিকা নেই। সজলদা কি কলকাতার মেয়র হওয়ার জন্য প্রস্তুত? না, এইসব প্রস্তুতি এইভাবে কিছু হয় না। দল, দেখুন আমি একটা ভূমিকায় আছি, দলের একটা ভূমিকায় আছে, প্রত্যেকে যে যার ভূমিকায় কাজ করে যাচ্ছেন। আপনিও আপনার এই চ্যানেলের বং ভয়েসের আপনি একটা ভূমিকায় আছেন, উনি একটা ভূমিকায় আছেন, ওদিকে যাদের দেখা যাচ্ছে না ক্যামেরায় তারাও আবার আসল ভূমিকায় আছে। একদমই। তো এই প্রত্যেকের একটা ভূমিকা আছে। দল যদি আমাকে যে ভূমিকায় থাকতে বলবে, কাজ করতে বলবে, সেই ভূমিকা আমি কাজ করব। তা এখানে তাহলে একটা সূত্র ধরে প্রশ্ন করি, 50 নম্বর ওয়ার্ড নাকি বরানগর, কোনটা তোমার হৃদয়ের কাছে? আমি এখানে জন্মেছি, এখানেই মরতে চাই। আমি বরানগরে গিয়ে আমার বিরুদ্ধে যারা ছিলেন তারা বলছেন সব আমরা কাজে, আমরা ঘরের ছেলে হব, আমরা ঘরের মেয়ে হব। আমি বলেছি না, ঘরের ছেলে আমি শিয়ালদায় হব, আচ্ছা, কাজের ছেলে আমি তোমার ঘরে হব। খুব ক্লিয়ার। হ্যাঁ একদম পরিষ্কার। আমি clear আমি concept। মাইকে বলেছি তো আপনাকে বলতে আপত্তি কি? আরে আপনি ভাবুন যে এমনি এখন একটা টানাপোড়েনের সময় চলছে, অর্থনৈতিক ভাবে মানুষের কাছে শেয়ারে চাকরি নেই, কিছু নেই, তারপর যদি আবার একটা ঘরে ওই ধরনের একজন কস্টলি যদি মানুষ ঢুকে পড়ে, ঘরের মেয়ে হয়ে ঘরের ছেলে হয়ে যদি ঢুকে পড়ে, এই আড্ডামরা বয়সে আমরা যদি ঢুকে পড়ি, হ্যাঁ, তো সেই ঘর তো আরো মুখ থুবড়ে পড়বে। তার থেকে কাজের ছেলে হওয়া ভালো। ঘরের ছেলে তো ফালতু কথা, ঘরের ছেলে আমি এই ঘরে। একদম খুব ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি। সজলদা, 2000 সম্ভবত 21 সালে তুমি ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি পেলে, হঠাৎ কেন, মানে কি হয়েছিল? তেমন কিছু হয়েছিল তখন? সিকিউরিটি কনসার্ন একটা ছিল। প্রত্যেক সময় আমার, দেখুন আমার ওপর আক্রমণ আপনারা একবার দেখাতে পেরেছেন, আক্রমণ হয়েছে তো অন্তত প্রাণ বেঁচেছে, হ্যাঁ অন্তত 8 বার 10 বার হবে এরম আক্রমণ তাই সিপিএম জামানায়। তো সেগুলো তখন এই মিডিয়া ছিল না, তখন এই এত exposure এক্সপোজার ছিল না। মানে এখন পাড়ায় পাড়ায় সাংবাদিক, আপনি পৌঁছননি, বং ভয়েস পৌঁছননি তো কি হয়েছে, পাড়ার ঠাকুমা ভিডিওটা করে নিয়েছে বারান্দা থেকে, তো সেগুলো ছিল না। ফলে প্রাণঘাতী হামলা প্রচুর হয়েছে। এখন সেখান থেকে যারা কেন্দ্রীয় সরকারে ছিলেন, যারা করেছেন, আমি কখনো অ্যাপ্লাই করি, আমি কখনো সিকিউরিটি অ্যাপ্লাই করি, আমি কখনো সিকিউরিটির জন্য কোনো নেতাকে মৌখিক ভাবেও বলি, সজলদা কারণ এখানে আমি বিশ্বাস করি আমার সিকিউরিটি আমার সহকর্মীরা। সজলদা এখানে আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বা কথা বলবো, ফিলিং বলতে পারো, যে এই সরকারের আগে, মানে পরিবর্তনের আগে পর্যন্ত তোমার বাড়িতেও তো পুলিশ হ্যাঁ গেছে। একদম হ্যাঁ। সেটাই বলছি, যে আমি নর্মাল কলে ফোন করতে পারতাম না, মানে পুরোটাই ডেটা কলে ছিলাম, মানে হোয়াটসঅ্যাপ কল ও তো পুলিশও করতে পারতো না, তুমি কেন দুঃখ করছো? এবং আরে এখন পুলিশ কথা বলতো কি, মানে আমার স্বামী স্ত্রীও কথা বলতে পারতো না, এত Exactly, আতঙ্কে এটাই ছিল, বলছি, আমি নিজের বউয়ের সঙ্গেও কথা বলতে পারতাম না, একদম ঠিক এত আছে? আতঙ্কে ছিল যে এখন কিন্তু আমি রিল্যাক্স, সেই হ্যাঁ, রিল্যাক্সেশনটা যে- তোমার মধ্যেও আছে। হ্যাঁ আছে।
মানে পুলিশের মধ্যে এখন যারা বিরোধীরা এখন আমি কি ভাবি, এখন আমি ট্যাপ করার কথা ভাবি না, এখন আমি ভাবি কেউ রেকর্ড করছে কিনা, সামনে কেউ যে যার সাথে কথা বলছি ঠকালে আমায় সে ঠকাবে। সরকার আমাকে চিট করছে, সরকার আমার প্রাইভেসি লিক করছে। তুমি তাহলে সরকারের থেকে বিরোধীদের এই আশ্বাসটা দিচ্ছ তো যে না, যেটা তোমাদের ফেস করতে হচ্ছে তারা ফেস করছে না, করবে না, কেউ করছে নাকি? না, আমি সবাই তো বলছে শুভেন্দু বাবুর মতো মানুষ হয় না, এরকম সরকার হয় না। বিধানসভায় দেখেননি? আরে বাজেট যখন পেশ হচ্ছে আমি তো বুঝতে পারছি না কে বিরোধী আর কে পক্ষের। এত টেবিল থাবড়েছে, পরের দিন পুরো বিধানসভায় গলিনি জেলের গন্ধ, সব আঙুল ব্যথা হয়ে গেছে, ফুলে ঢোল হয়ে গেছে আঙুল, এত টেবিল চাপড়াচ্ছে ওরা। আচ্ছা, আমি একটা প্রশ্ন তাহলে আমার মনের মধ্যে হচ্ছে, সেটা হচ্ছে যে হঠাৎ করে কিন্তু মানে ভূমিষ্ঠ হয়েছে ককরোচ জনতা পার্টি। এই ককরোচ জনতা পার্টির ভবিষ্যৎ কি তোমার চোখে? কোনো ভবিষ্যৎই নেই, টিকটিকি আসবে খেয়ে নেবে, গল্প শেষ। তুমি এটা বলেছিলে ওরা কলকাতা আসলে হিট মারা হবে। হ্যাঁ, মারা হবে তো, আমি ছিলাম না তাই সেই সময়। কিন্তু তাদের জন্যই কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে আপনার ধারণাটা বাধ্য হয়েছে, তাহলে এটা আপনার ধারণা। তাহলে আসলটা কি? সবার ধারণা, ধারণা নিয়ে বাঁচুন। এবং 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 আমি বলছি শুনুন, এর থেকে অনেক বড় আন্দোলন দেখা গেছে। এই আন্দোলনের কোনো সারবত্তাই ছিল না। এই আন্দোলন আপনারাই বলতে শুরু করেছিলেন যে এতে নিটের পরীক্ষার্থী নেই, ছেড়ে দিন, এতে কোনো পরীক্ষার্থী কিছুই নেই, আমরাই দেখি বলছি হুলিগান থাকে। হ্যাঁ, ওই ছিলেখা মিত্র, ওখানে আমার ছিলেখা বলবেন না, হ্যাঁ তারা এই আন্দোলন করছে, হ্যাঁ অসভ্য নোংরামি করছে, আমাদের পতাকা পায়ে মারাচ্ছে। যারা দেখবেন, শুনুন, বলবে নাগরিক সমাজের আন্দোলন, ছাত্র সমাজের আন্দোলন বলেই যারা জাতীয় পতাকা নিয়ে আসে, তারাই আবার নিজের অঞ্চলে যখন পাকিস্তান যেতে তখন তারা পাকিস্তানি পতাকা ওড়ায়। একদম তাই। আমাকে ভারতবাসী প্রমাণ করতে হয় না, আপনাকে প্রমাণ করতে হবে না, আপনাদের কাউকে প্রমাণ করতে হবে না, কিন্তু যারা বেশি আমি ভারতীয় বলে প্রমাণ করতে আছে, জানবেন তাদের ভারতীয়ত্ব নিয়ে নিশ্চয়ই কথা বলছি। এই জায়গাটাতে এই যে ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করা হচ্ছিল, সবাই এটা সারা ভারতবর্ষের মানুষ ধরে ফেলেছে। আপনাকে এক লাইন আমি বলছি, বিদেশি শক্তি থাকুক আর নাই থাকুক, সেটা নিয়ে ডিবেট হতে পারে, সেটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু আজকে আপনি যদি মানুষের, এটা তো সোশ্যাল মিডিয়ার থেকে এই ব্লাস্টটা হয়েছে, আজকে যদি সোশ্যাল মিডিয়া ফলো করেন, ওদের পক্ষের লোক আর খুঁজে পাবেন না, সব বিরোধী পক্ষের লোক পাবেন, যে মানুষ ওদের অ্যাটাক করছে, যে এটা উচিত হয়নি। পুলিশের প্রতি এত সিম্প্যাথি সারা ভারতবর্ষ জুড়ে আগে কখনো কেউ দেখিয়েছে বলে আমি জানি না। সত্যি আপনাকে তরুণ তুর্কি হিসেবে ধরা হয়, তো এখন এই জেনজি বলে যেভাবে আই রেসপেক্ট জেনজিস, বাট এখানে জেনজি কোথায় ছিল? আপনি আমাকে বলুন 140 কোটির ভারতবর্ষ, না, কিন্তু জেনজিরাও ছিল, মানে হয়তো বহিরাগতরা জেনজি যে সব, দেখুন জেনজির প্রবলেমও আছে, জেনজির প্রবলেম হচ্ছে যে তারা যে সব আবেগে চলে অনেক সময়। এখানে আমি একটাও আবেগের মাল দেখিনি। শ্রীলেখা মিত্রর কিসের আবেগ, ওর কোথায় বেগ? আপনি আমাকে বুঝিয়ে বলুন, একটা কোন জেনজি শিক্ষিত হতেই পারে, সে নিট পরীক্ষার্থী নয়। আপনি বিশ্বাস করেন কোন রাজনৈতিক দলের পতাকা পায়ে দিয়ে মারাবে? একদমই এটা উচিত না। আপনি 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 বিশ্বাস করেন যারা পরীক্ষার সমস্যা নিয়ে এসছে, সবাই প্রথমে সাপোর্টে ছিল, সবাই দূরে চলে গেল, যারা পরীক্ষার সমর্থনে এসছে, যারা সঠিকভাবে ন্যায্য পরীক্ষা চেয়েছে, আচ্ছা তারা কেন আজাদি করবে? তারা মোদির মা, মানে আমি তো দেখলাম মোদির মা তুলে গালাগালি দেওয়ার কম্পিটিশন চলছে। এই রাজ্যে যে ছবিটা যদি এভাবে বদলাতে থাকে তাহলে ব্যবস্থা কি নেওয়ার কথা, মানে আপনার 3 পুরুষ ভুলবে না বলে দিয়েছেন শুভেন্দু বাবু, 3 পুরুষ মনে রাখবে। সাংবাদিকদের মারছে কেন? আপনি উত্তর দিন না। এরা তো কোনো রাজনৈতিক পার্টি নয়, আপনারা তো এদের বিরোধিতা করেননি, সাংবাদিক দেখলেই মারছে। এটা কি? এটা 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 প্রকৃত জেনজির কাছে না, এটা হতে পারে না, এটা জেনজি হতে পারে না। একদম একদম। দেবযানী, তুমি বলছিলেন নিচে আমাকেই তুমি জিজ্ঞেস করছিলাম, আমি বললাম যে সজলদাকে, যে বিধানচন্দ্র রায়, সেই কথাটা ডাইরেক্ট সজলদাকে জিজ্ঞেস করো। আপনাদের সঙ্গে তো পারিবারিক সম্পর্ক আমরা যতটা আর কি জেনেছি বা এটা আগেও শুনেছি, একটু আপনার আদিত্য নারায়ণ দাস এবং বিধানচন্দ্র রায়ের সঙ্গে এটা যদি একটু মানুষের তো একটা ইচ্ছে এটা 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 এগুলো এরা মানে আমার দুপুরুষ আগে আর কি, আমার
ঠাকুরদার বাবা, আমরা এখানকার আমাকে নিলে বোধহয় 5-6 পুরুষ হবে। ঠাকুরদার বাবা বা তার পরবর্তী সময়ে ঠাকুরদাও অল্প কিছুদিন তারা এসবের মধ্যে যুক্ত ছিলেন। তখন আমি শুনেছি বিধান, আর ছবিও ছিল, ছবিটা নষ্ট হয়ে গেল, প্রিজার্ভ করতে পারিনি আমার বাড়ির লোক। ডক্টর বিধানচন্দ্র রায়ের সাথে তাদের ছবি, প্রফুল্ল সেনের মতন মানুষ, তাদের ছবি, এরা সবাই আসা যাওয়া ছিল। না কোনো রিলেশনে ছিলেন, রিলেটিভ বা না 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 না, আমি এটা বলছি না, কোনো রিলেটিভ। তাহলে একটা প্রশ্ন হবে, সৌমিত্রের সঙ্গে আপনারা এখনো পর্যন্ত তাকে কিভাবে মনে রেখেছেন, মানে কতটা গভীর ছিল? এবং সঙ্গে আমি বলে দিই প্রদীপ দাকে কত মিস করে। বাবা তো গায়ে কাঁটা দেয়। রিয়েলি তো আমাদের রাজনৈতিক অভিভাবক সোমেন মিত্র ছিল। আর আমি যে রাজনীতিতে আছি, সোমেন মিত্র যে রাজনীতি করতেন, দুটো রাজনীতি সম্পূর্ণ বিপরীতমুখী। আমি জানি না সোমেন মিত্র আজকে বেঁচে থাকলে এই কংগ্রেস করতেন না, এটা আমি শিওর। সোমেনদা কত লিডার আর জীবনে কাউকে পাবো কিনা জানি না। আর গুরু একজনই হবে, গুরু দুটো, গুরু তো একজন। গুরু Actually, আচ্ছা, তৃণমূল না বামফ্রন্ট, কাকে বিরোধী হিসেবে বেটার মনে হয়? দেখুন, আমরা চাই রাষ্ট্রবাদী গঠনমূলক সমালোচনাকারী বিরোধী হোক। আমরা চাই গঠনমূলক সমালোচনা করুক। হ্যাঁ, এই যে সিপিএম নেমে পড়েছে রাস্তায় প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে, আচ্ছা ওদের জামানায় কতগুলো হয়েছে? ওদের জামা, আরে তখন তো আমি ছাত্র আন্দোলন করতাম, এইগুলো হতো। আর আমরা বিধানসভা অভিযান, মহাকরণ অভিযান, বিকাশ ভবন অভিযান, রেগুলার অ্যাফেয়ার ছিল আমাদের। মধ্যশিক্ষা মানে মাধ্যমিক হলে মধ্যশিক্ষা পর্ষদ চলে যেতাম, উচ্চ মাধ্যমিক হলে বিকাশ ভবন চলে যেতাম, এগুলো তো রেগুলার ছিল। হ্যাঁ, কিন্তু ছিল বলে আজও থাকবে, আই নেভার বিলিভ ইট। আপনাদের কতগুলো জিনিস ভাবতে হবে। যে নিট, মোদিজি আসার আগে বা ডাক্তারি পরীক্ষায় কতজন বছরে ডাক্তার হতো? আপনার কাছে ডেটা আছে? 35,000। 35,000। আজকে সেটা কত? প্রায় 1,40,000, বোধহয় 1,37,000 সামথিং বলছি। তার মানে একটা মানুষ যে 1 লাখ শুধু ডাক্তার বাড়িয়েছে ভারতবর্ষে। কলেজের সংখ্যা ছিল বোধহয় 120-22, সেটা বোধহয় মেডিকেল কলেজ বা জাতীয়, আজকে সেটা কয়েক গুণ বাড়িয়ে নিয়ে এসছে। নিশ্চয়ই এটা ত্রুটি, নিশ্চয়ই এটা ত্রুটি, এতে আমার কোনো বক্তব্য। কিন্তু যে স্টেপগুলো কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে নিয়েছেন, সেই স্টেপ এর আগের কোন সরকার নিয়েছে? আমি আমার ত্রুটিকে, বিচ্যুতিকে আমি কখনো জাস্টিফাই করছি না। আপনি আমাকে বুঝিয়ে বলুন, আপনি আমাকে বুঝিয়ে বলুন কতদিনের মধ্যে রিটেস্ট হয়ে গেছে? রিটেস্ট কতদিনের মধ্যে হয়েছে? সঙ্গে সঙ্গে প্রত্যেকটা স্টেপ হচ্ছে ফাস্ট রেজাল্ট আপনার অলমোস্ট উইদিন টাইম বেরিয়ে গেছে। হ্যাঁ, আমি আপনাকে একটা কথা বলি, রেজাল্ট আপনার উইদিন টাইম বেরিয়ে গেছে, কোর্স আপনি উইদিন টাইম করতে পেরেছেন। 20 দিনের মধ্যে সম্ভবত দ্বিতীয় পরীক্ষা হয়ে গেছে। তার জন্য কিছু আটকায়নি, বলছি কিছু আটকায়নি, কিন্তু আটকায়নি বলে আমি চুরিটাকে সমর্থন করছি না। একদমই না। আপনি আমাকে একটা কথা বলুন, গত বছর উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হয়েছে প্রায় 3.5 মাস পরে, 100 ডেজ লেটার, 6 মাসের সেমিস্টার। এখন উত্তর দিন, তারা আন্দোলন করবে? একদমই তাই। এটা সজলদা মোদি আন্দোলন করতে পারে। সজলদা মোদিজির কথা বলছেন, তাহলে আমার একটা মনের মধ্যে হঠাৎ প্রশ্ন উঠলো যে চাগুলো খেয়ে নেন। মোদিজির, নরেন্দ্র মোদির ফেসবুক লাইভ, এবং যেভাবে তিনি লাইভ দিলেন জেনজি কে কানেক্ট করার জন্য, ফ্রেন্ডস, হি নো দ্য সাইকোলজি। উনি সাইকোলজি বোঝেন, কাকে কিভাবে কোথায় পৌঁছতে হবে উনি। মানে দেখুন, আপনি তৃতীয় বিশ্বের নেতা বলে যাকে মেনে নিচ্ছে সারা পৃথিবী, সেটা এমনি এমনি হতে পারে না। ভগবানরা মানুষ রূপেই অবতীর্ণ হন, বুঝলেন? হ্যাঁ, তো তিনি জানতেন কিভাবে যাওয়া সম্ভব। মানে উনি যদি, শোনো আমি একটা কথা বলি, উনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে আসতেন,
তাহলে তোমাদের দোকান বন্ধ। এতে কোনো ভুল নেই। আরে 30 lakhs বোধহয় না কত মিলিয়ন না, মিলিয়ন 30 মিলিয়ন, সরি মিলিয়ন 30 মিলিয়ন না 300 কত দেখছিলাম, মানে ভারতবর্ষের জনসংখ্যার না না প্রায় নট অনলি সঙ্গে পাত্তা দেওয়া ভারতবর্ষ, এটা ওয়ার্ল্ড রেকর্ড। হ্যাঁ ওয়ার্ল্ড রেকর্ড। ওয়ার্ল্ড রেকর্ড তো বটে, হ্যাঁ। এটা যে সম্ভব ওটা করে ভাবতে পারিনি একটা জিনিস আমার মাথায় মানে দুটো প্রশ্ন আসছে পরপর, কিন্তু আমি একটাই করতে চাইছি এই মুহূর্তে। এটা হচ্ছে যে বরানগরের জ্বলন্ত ইস্যু প্রচুর ছিল, প্রচুর প্রচুর। তো তার মধ্যে কোনটা আপনার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে সলভ করতে গিয়ে বেগ পেতে হতে পারে? না, বেগ নিয়ে আমি কোনোটা নিয়েই ভাবছি না, আমার কাছে বেগের ব্যাপার কোনোটাতেই নেই। আমার যেটা খাটতে হবে, সমস্যা আছে, বড় কাজ। মেন বরানগরের সমস্যা হচ্ছে জমা জল, হুম। পানীয় জল, এই দুটো দুটো। জল দুটো। এটা আপনার মানে priority। জল ওখানে জীবন নয়, জল ওখানে যন্ত্রণা। আচ্ছা, এটা প্রায়োরিটি একদম ফার্স্ট প্রায়োরিটি, ফরমোস্ট প্রায়োরিটি। তারপর হচ্ছে বেআইনি নির্মাণ, রাস্তাঘাটের বেহাল দশা, আলো নেই, পুরোটাই হচ্ছে পুরসভা ওরিয়েন্টেড। আমি বিধানসভার কাজ এটাই কম বলতে করি, যাচ্ছিলাম। পুরোটাই আমি ওখানে 38টা ওয়ার্ডের কাউন্সিলরের যে কাজগুলো করার কথা আমাকে দিয়ে সেই কাজটা করায় লোকে। মুশকিল। আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি, আপনাদের ভালো লাগবে। বরানগর পুরসভায় সিসি মানে বিল্ডিং ডিপার্টমেন্ট সিসি মিউটেশন এইসব করে মাসে রোজগার করতো 1 থেকে 1.5 লাখ টাকা। তাদের বক্তব্য অনুযায়ী, আমি তথ্য ঘেটে দেখিনি, সম্ভবত 7-8 জন লোক আছে। 50,000 করে মাইনে হলেও 4 লাখ টাকা সরকার এই 1.5 লাখ টাকা তোলানোর জন্য খরচা করত। 2 মাস কমপ্লিট হয়নি। 24 তারিখের লাস্ট ডেটা অনুযায়ী আমি পুরসভায় যাবার পর থেকে 2 মাস হয়নি, 2 মাস হতে যাচ্ছে। বরানগর মিউনিসিপ্যালিটি কালেক্টেড 6,60,00,000 টাকা, উল্টো মানে রেজাল্ট উল্টো হয়ে গেছে তো। যেটা মাসে 1.5 লাখ করে রোজগার করতো, 2 মাসে সেটা 3 লাখ করতো। সারপ্লাস হয়ে গেছে। সেটা সারপ্লাসটা বলছি, সেটা হচ্ছে 6,60,00,000 টাকা। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এটা যাবে হচ্ছে 15 থেকে 16 কোটি টাকা। মুশকিল হচ্ছে এরা বলতেই পারছে না কত কোটিতে এরা এই রাজস্বটা আটকে আছে, বলতে পারছে না। এটা কেন হতো? মানে একটা অদ্ভুত ওখানকার পুরো 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 নিচু লেভেল কাউন্সিলর এবং ওই পুরসভার কর্মচারীর এদের একটা নেক্সাস কাজ করতো। সিসি করতে হতো না, মিউটেশনের দরকার হচ্ছে না। এবার যে কিনেছে সে কপাল চাপড়াচ্ছে, সে বুক টুকছে, সে মাথা ঠুকছে, কার ও প্রমোটার তো পালিয়ে গেছে। এখন সিদ্ধান্ত নিয়েছি যেই প্রমোটারদের দরকার হলে অ্যারেস্ট করতে হবে। প্রমোটারদের অ্যারেস্ট করতে হবে। সরকার ওদের ওখানকার সিস্টেমটা বলছে এত ভয়ঙ্কর, আমি সিস্টেম জানতাম না। এবং এটা বোধহয় শুধু ওই পুরসভার না, সব পুরসভারই বোধহয় একটা সিস্টেম। ধরুন আপনি দোতলার প্ল্যান করলেন, অদ্ভুত, একটা বা দুটো এক্সট্রা মেনে না না দোতলার প্ল্যান করলেন, তারপর ওটা ওই ধরুন হাইব্রিডের মতন বেড়ে গেল, হঠাৎ করে ভুল করে বেড়ে গেছে, ভুল করে হ্যাঁ ভুল করে রাতারাতি বেড়ে গেল। রাতারাতি বেড়ে গেল। ধরুন ওটা 4 তলা হয়ে গেল। পুরসভা সেই প্ল্যানটার একটা পেনাল্টি নিয়ে সেই প্ল্যানটাকে রিভাইজ করে দিল, রেগুলারাইজ করে দিল। মুশকিলটা হচ্ছে সে কোনো কিছুই মানেনি। পুরো একটা বিল্ডিং করতে গেলে পুরসভাকে অনেকগুলো জিনিস দেখতে হয়। সেটা হচ্ছে প্রথম হচ্ছে সয়েল টেস্ট, এই জমিটা কতলা লোড নিতে পারে। ফাউন্ডেশনটা মিউনিসিপ্যালিটিকে বা পুরসভাকে তার ফাউন্ডেশন দেখতে হয়। 6 তলার ফাউন্ডেশন করছে লোকটা না 2 তলার ফাউন্ডেশন করছে, সে জানেই না, সে কিন্তু বিল্ডিংটাকে দাঁড় করিয়ে দেয়, পড়ে যাবে তো। মুশকিল হচ্ছে এরপর আমি কি করছি, আমি এই বিল্ডিংটাকে অথরাইজ করে দিচ্ছি। সম্ভবত 34 টাকা পার স্কোয়ার ফিটে আপনার প্ল্যানের জন্য জমা দিতে হয়। আমি এবারে এই ক্ষেত্রে সে 400 টাকা দিচ্ছে, তাতে আবার 25% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে পুরসভা, দিয়ে সে 300 টাকা দিয়ে
সে অথরাইজ করে নিল। যেই মুহূর্তে অথরাইজ হয়ে গেল তার তো আর কোনো দায় থাকলো না, ভেঙে পড়লে যার গেল তার গেল, যে মরলো সে মরলো। এই যে জিনিসটা, এটা হতে দেওয়া যায় না। রিভাইজ 10% হতে পারে, হ্যাঁ 15% হতে পারে, 100% রিভাইজ কি করে সবাই এবং চলেছে এতদিন আরো ধরে বেশি। সেটা। হ্যাঁ একদম। এবার মুশকিল হচ্ছে, এবার এইগুলো না আমি কালকে চাইলেই বুলডোজার দিয়ে ভাঙতে পারবো। যে বাড়িগুলোয় লোক এসে গেছে, যে মানুষটা কিনে ফেলেছে, হ্যাঁ, একদম। তিনি তো সে তো একটা মধ্যবিত্ত মানুষ, পাড়ার মানুষ, সে তো আর ওই আপনার সাউথ সিটিতে জায়গা কেনেনি, সেটা সাধারণ একটা ফ্ল্যাট কিনেছে 500, 600, 700 স্কোয়ার ফিটে। এবার তার যদি বিল্ডিংটা ভাঙা পড়ে রাস্তায় তো সে এসে দাঁড়াবে, অতএব তাকে ভগবানের হাতে ছেড়ে দিতেই হচ্ছে। সজলদা বুলডোজারের কথা বললে তো হঠাৎ একটা মনে প্রশ্ন আসলো, ইউপি মডেলকে সমর্থন করো? মানে আমরা দেখলাম যে আমাদের রাজ্যেও আমি একটা কথা বলি আপনাকে, একটা কথা বলি, এখন তো নাম চেঞ্জ, আমি আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে ইউপিতে হয়েছে আমরা দেখছি এখানে। প্রকাশদা আমি আপনাকে একটা কথা বলি, আপনি একটা জিনিস জানবেন, সেটা হচ্ছে ডাক্তারের গলা স্টেথো দিয়েছে, পুলিশের হাতে লাঠি দিয়েছে, কেন জানেন? যাতে চিহ্নিত করা যায় এটা ডাক্তার, এটা পুলিশ। একদম। ডাক্তারকে একভাবে দেখবেন, পুলিশকে একদম। আইনকে ভয় পেতে হবে। আপনি ভগবান মানেন? হ্যাঁ, কেন মানেন? কেন মানেন? আপনি আমার উত্তর দিতে পারেন? মানে একটা মনের মধ্যে আছে যে ভাই ভগবানের আশীর্বাদ চাই আমার। কেন চাই? নিজেকে আমি যদি শুধরানোর জন্য। না 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 ভুল ভ্রান্তিগুলো কম করে। রাইট, ভুল করলে কি হবে? ভুল করলে কি হবে? ভুগতে হবে। ভুগতে হবে। এই ভোগের ব্যাপারটা যদি না থাকে, আপনি ভগবান বলুন, আল্লাহ বলুন, যীশু খ্রিস্ট বলুন, যে নামেই রাখুন, যে আমার শাস্তি পেতে হবে, ভাই আমার কর্মফল ভোগ করতে হবে, আমাকে তেলের কড়ায় ভাজবে ওপরে নিয়ে গিয়ে সেটা না, এখানে আমি রোগগ্রস্ত হব, বিপদে পড়বো, আমার সমস্যা বাড়বে। অতএব দেখবেন সব ভগবানের হাতে। এটা যদি না থাকতো আপনি ভগবানকে ভয় পেতেন না। আর ভগবানরা ভয় দেখানোর জন্য সবার হাতে কোনো না কোনো অস্ত্র আছে। চক্র থেকে শুরু করে গদা। আরে আপনি একটা গণেশ ভালো করে নড়তে পারে না, সেকে পৃথিবী প্রদক্ষিণ করলে বাবা মাকে ঘুরে শর্টকাটে ছাড়ে। কার্তিক কেউ নেচো, কার্তিক কেউ, এরকম আমি বলছি না, সেও একটা তীর ধনুক নিয়ে, সবাই কিন্তু নারদের একদম। নেই। শিব ঠাকুর বস্ত্রের সঠিক ব্যবস্থা নেই, কিন্তু ত্রিশূল কখনো উল্টো ধরে। এইটা থাকা খুব জরুরি। ওই বুলডোজারটা হচ্ছে ওরই আপনি প্রতীক। বলছেন ভয় থাকলেই একদম ভয় থেকেই ভক্তি, ভয় ছাড়া ভক্তি কখনো আসে। সজলদা ঘর বাড়ি নিয়ে কথা হচ্ছিল একটু আগে, আর শেষ আমার করে একটা দেবো। just আরো 5 মিনিট। না, প্রচুর লোক বসে আছে। আপনার নিজের নামে কোনো বাড়ি নেই? আপনার নিজের বাড়ি আমি দেখছিলাম নেই, affidavit, দরকারও নেই। আমরা ঘর বাড়িতে বসে আছি। এটা আমার ঠাকুরদার বাবার করা বাড়ি। আপনার নিজের কোনো প্রপার্টি নেই, ঘর বাড়ি কিছু নেই, এফিডেভিটে নেই? না, আমার কিছু নাই সেরকম। আছে মানে আমার বিজনেস আছে আমার নামে, ঘর বাড়ি নাই আমার দরকার। এই বাড়িটা এই বাড়িতে থাকার লোক নেই। আচ্ছা আমি একটু যখন এই ধরনের প্রশ্ন আসছে, একটা খুব ইচ্ছে করছে জানতে, নেত্রী না অভিনেত্রী, কোন সাহিত্যিকাকে আপনি পছন্দ করেন? সিনেমা তো না দেখিনি, একটাই খালি ডায়লগ রাজনীতি শুনেছিলাম, তো দেখেছেন। চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। হ্যাঁ, আর পরের ডায়লগ হচ্ছে বাড়ি চলে যা, চলে গেছে। সজলদা একদম। আর যার রাজনীতিক এপিসোড শেষ, তাকে আর কেন পচাবো? সজলদা লাস্ট, উনি ওনার জগতে ভালো থাকুন। আমাদের ইন্টারভিউর একদম খুব খাটছে, খুব লাস্ট খাটছে। ফেজে আমরা রয়েছি, র‍্যাপিড খাটছে মানে যেভাবে, হ্যাঁ সজলদা র‍্যাপিড ফায়ার। হ্যাঁ। ভাবনা চিন্তা করে বলতে পারবেন না, যেটা ইনস্ট্যান্ট আসবে সেটা হ্যাঁ, বলবেন। একদম একাধিক প্রশ্ন, করতে থাকুন। 8-10টা। পলিটিশিয়ান না হলে কি হতেন? বিজনেসম্যান। এখনো আমি বিজনেস করি। ছোটবেলায় কি হতে চেয়েছেন যখন স্কুলে পড়তেন? আসবে খেলোয়াড়। কি খেলা? ক্রিকেট। মানে আপনি ক্রিকেটার হতে চেয়েছিলেন? যাক গে, ওটা নিয়ে বেশি আলোচনা করলে পরে ট্রোল না, না, হতে না, হবে। না, বলে দিয়েছি আমি, ফায়ারের অংশ আমি করে দিই। আচ্ছা, মা বাবা কি চেয়েছিলেন? মা বাবা হ্যাঁ। মানুষ হোক, ছেলে মানুষ হোক চেয়েছেন। আচ্ছা, হ্যাঁ। হবি কি আপনার এখনো? মোবাইল ঘাটা। না, এটা তো Bad habit. ব্যাড But হ্যাবিটাকে still. হবি বলা যায় না। হ্যাঁ মানে যাই, আর গুড হ্যাবিটটা কি? কুকুর পোষা, পাখি পোষা, এদের সঙ্গে সময় কাটানো। অ্যাক্টর অ্যাক্ট্রেস দুটো নাম ফেভারিট, সে ইট মে বি বলিউড টলিউড। অমিতাভ বচ্চন আর এখানে সুচিত্রা সেন। পলিটিশিয়ান, ন্যাশনাল, স্টেট ফেভারিট? অনেক। এখন এত বড় ভারতবর্ষে দু-তিনটে। ছোটবেলার হিসেবে ইন্দিরা গান্ধী, পরবর্তীকালে অটল বিহারী বাজপেয়ী, এখন মোদিজি,
স্টেপ বাই স্টেপে কাকে কারোর থেকে আলাদা করা সম্ভব নয়। বিজেপির ফেভারিট লিডার, স্টেট ন্যাশনাল? মোদিজি। হ্যাঁ, এখানে আরে একজনের নাম বলে আর বাকি জনের কাছে কেস খাওয়াচ্ছেন কেন? না 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 না, মানে একটা বললে বাকিটা। হেলমেট পরে থাকতেই হবে, দেশের আইন আছে। আমার দুটো প্রশ্ন আছে। আরে তোমার হয়েছে? না না, এখনো দু চারটে আছে। মোদিজি না বাজপেয়ীজি? ও কিন্তু ধরবে, ওর কাজ ছাড়বে না। মোদিজি। মোদিজি। বাজপেয়ীজির চিন্তা ভাবনাই তো মোদিজি তাকে রূপ দিচ্ছেন, তার পথেই হাঁটছেন। তো এক্সিকিউশনটাও বড় পার্ট। প্ল্যান আপনি করতে পারেন, প্ল্যান করতে ব্রেন চাই, প্ল্যান করা আর তাকে এক্সিকিউট করা, এই 140 কোটি মানুষের মাঝে এই ধরনের, এই যে 370 তুলবো, এটা বাজপেয়ীজির স্বপ্ন ছিল, তাকে বাস্তবায়িত করছেন মোদিজি। তো তারও দম থাকা চাই। এক্সিকিউশন পার্ট, 3 তালাক বলুন, রাম মন্দির, সব এগুলো সবই তার স্বপ্ন, ইনি সফল করেন। ভারতবর্ষে বেস্ট পিএম প্রধানমন্ত্রী আজ পর্যন্ত কে? মোদিজি, আমার চোখে মোদিজি। নন বিজেপি যদি প্রশ্ন করি, মোদিজি ছাড়া ইন্দিরা গান্ধী। মমতা ব্যানার্জি, তার অনেক বুদ্ধদেব বাবু মাইনাস নাকি পয়েন্টও জ্যোতিরাদিত্য? আছে, তার অনেক ইন্দিরা গান্ধীর অনেক মাইনাস হ্যাঁ, পয়েন্ট, যেমন ইমার্জেন্সি, emergency, আই ক্যানট সাপোর্ট। কিন্তু আবার বাংলাদেশকে, পাকিস্তানকে কাটা, একদম এটা পাকিস্তানের ক্ষতি হলে আমার আনন্দ হয়। আপনি যেভাবেই নিন, এটা পৈশাচিক বলুন, যাই বলুন, আমার আনন্দ। কেন কেন তো হবে না পাকিস্তানের যে যারা সব সময় আমার মৃত্যু কামনা আমাদের করে, সঙ্গে তো ছিল। যে জবে ছিল ঘরের শত্রু। শুনুন, আমি আপনাকে এটা ছোট্ট করে বলি, दोस्त जब दुश्मन बन जाता है, हाँ, तो वो और तकलीफ खतरनाक हो जाता है। দাদা একদম মমতা ব্যানার্জি, বুদ্ধদেব বাবু নাকি জ্যোতি বাবু? মমতা ব্যানার্জি, বুদ্ধদেব বাবু নাকি জ্যোতি বাবু? বুদ্ধদেব বাবু। বুদ্ধদেব বাবু। ফেভারিট সিঙ্গার কে? কিশোর কুমার, লতা মঙ্গেশকর। কিশোর কুমার। এখন এখন এক প্রেজেন্ট যারা আছে, গান শোনার সুযোগ কম পাই, অরিজিৎ সিং ভালো গান। নেক্সট পিএম কাকে দেখতে চান? মানে আমি তো এখন আমার জীবদ্দশায় মোদিজিকেই চাই। মোদিজির পরে? মোদিজি, মোদিজির পক্ষে বলেছি। আমি মোদিজির পরে ভাবতেই পারছি না। কোন লিডারকে আদর্শ মনে করেন, স্টেট ন্যাশনাল? মোদিজি। স্টেটে সবই কমন, সবাই তো মোদিজিকেই মেনে চলে। সবাই দেখুন, ধরুন আমি যদি বলি শুভেন্দু বাবু, ইজ এ ডাইনামিক, একটা লাইন আর মনের কথা বলে, তাত্ত্বিক কথা বলে, সঠিক কথা বলে, যেটা হওয়া উচিত একজন আদর্শ শিক্ষক। শ্রমিক ভট্টাচার্য। বামেরা নাকি তৃণমূল, কোনটা বেটার ছিল? মানে কাকে আগে পিছিয়ে একদম, দেওয়া একদম, উচিত একদম, রাজনৈতিক ভাবে? একদম। দুটোকেই। হ্যাঁ, মেশিন যখন চলবে তখন দুটোর সাথে একসাথেই চলবে। দুটোই দেশের জন্য ক্ষতিকর, দুটোই দেশের জন্য ভয়ঙ্কর। এবার আমি একদম অন্য ধারায় চলে একদম, আসছি। একদম, একদম। সেটা হচ্ছে দুটো কোশ্চেন। এত ফায়ার করলে তুমি জাঁজরা হয়ে যাবে। মিষ্টি fire। সেটা হচ্ছে মিস্ট্রি গতবার, ফায়ার কিন্তু। ফায়ার আবার মিষ্টি। সেটা হচ্ছে গতবার আমরা ওই সরকারে ছিলেন না, তখনই দেখেছিলাম চমক ছিল পুজোয় অমিত শাহ। এবার কে? এটা আমার হাতে নাই, এটা আপনার হাতে নেই। আমি তো সবাইকে নেমন্তন্ন করি, কে নেমন্তন্ন অ্যাকসেপ্ট করেন, আর আমি তো আনি না, আমি নেমন্তন্ন করি মাত্র। তারপর যারা এটার জন্য চেষ্টা করেন, যারা এটার পেছনে খাটেন, তাদের ভূমিকা আছে। আর আপনার শুভেন্দু বাবুর নাম সেখানে অস্বীকার করা যাবে না। যাবে না। আচ্ছা ঠিক আছে। নিজের তারই উদ্যোগে, প্র্যাকটিক্যালি তারই উদ্যোগে। নিজের পুজো ছাড়া আর দুটো পুজোর নাম হলো যেটা আপনার ভীষণ পছন্দের। আমার কাছে সব পুজোই পছন্দের, যারা ঠাকুর নিয়ে বাঁদরামো করে না, আচ্ছা, মানে যারা মূর্তিটাকে নিয়ে আটের মা আবার আটের কি রে ভাই, দেখাই যায় তুই বড় লোক হলি, তুই শিল্পী হলি, তুই সেলিব্রিটি হলি, যা খুশি হলি, তোর মা কি পাল্টে যায়? আমি মাকে মায়ের চোখে দেখতে চাই, এবং আমি বিশ্বাস করি বাঙালি ছাড়া, এবং এটা লাস্ট 15 বছর, এর পেছনে তৃণমূল আছে আমি বলছি না, আগে কিন্তু এই জিনিসটা ছিল না। আপনি প্যান্ডেল ঘুরে তারপর বলছেন ঠাকুরটা কোথায়? সেটা হয়েছে গতবার। বহু জায়গা। না না, এটা হচ্ছে আটের ঠাকুর। ঠাকুর আবার আটের কি রে? ঠাকুর ঠাকুর, তোমার আট অন্য জায়গায় থাকে, আটের ঠাকুর হয় না। মা কি আটের হয়? মাই হয়। মাকে আমি একটা লোহার শিক দিয়ে বানিয়ে দিলাম, এত বড় মাথা বানালাম, এইটুকু হাত বানালাম। মায়েরও অনেক রূপ আছে। পুরোটা থিমের না, মায়েরও না না, থিম আবার ঠাকুর থিম কি? আপনি বাড়িটা আপনার এক মিনিট, আপনি আপনার বাড়িটা সুন্দর করে সাজিয়েছেন, আপনি মাকে কি তাই বলে জিন্স প্যান্ট পরিয়ে দেবেন?
একদমই না। মাকে যেভাবে দেখেছেন, যদি জিন্স থেকেই দেখেন জিন্স পরাবেন, একদম যে মা জিন্স পরা থাকে তো আপনি শাড়ি পরিয়ে দিতে পারবেন না। তো এই যে মাকে আমার, যাকে দেখে আমার ঠাকুমা প্রণাম করতেন, যাকে দেখে যে মাকে আমার মা আরাধনা করতেন, আমি সেই মাকে চাই। একদম যাকে দেখলে হাত দুটো জড়ো হয়, আমি তাকে চাই। তো আমরা প্রকাশ অনেকটা সময় দিলেন, সজলদা অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সজলদা, থ্যাংক ইউ আমাদের সঙ্গে। ব্যস্ততার মধ্যেও সজলদা আমাদেরকে এতটা সময় দিয়েছেন এবং সেই সময়টা আমরা কিন্তু তার মধ্যে থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য পেয়ে গেছি, সেগুলো আমরা পরে আমি তো বলেছি শুরুতেই যে সজলদা মানে হেডলাইন অবশ্যই হবে। অসংখ্য ধন্যবাদ। সজলদা, আবারও আমরা পুজোর জন্য আপনাকে পাবো। অপেক্ষায় রইলাম। একদম। বন্দে মাতরম। আপনি পুরোটা বললেন না, কিন্তু একটা হিন্ট দিলেন যে কিছু একটা নতুন চমক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দ্য বং বয়েজ এখনকার মতো এই পর্যন্ত। নমস্কার।